কোনো কোনো বিষয়ে পাবে যে এখানে এই ফ্যাক্টরটা উল্লেখ থাকবে না। তখন কত ঘন্টায় দিতে হবে 500 স্যালাইন, কত ড্রপে দিলে 5 ঘন্টায় শেষ হবে সময় এই বিষয় করার জন্য। তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে ড্রপ ফ্যাক্টর 20 ড্রপ পার মিনিট ধরে তোমাকে হিসাব করতে হবে। আমি সূত্রটা শেষে দিয়ে দেবো তোমাদের, ওটা একটু দেখে নিও, গ্রুপে অলরেডি একজন দিয়ে দিয়েছে দেখি। বেলস পলসি অ্যাফেক্টেড উইথ ক্রেনিয়াল নার্ভ, এটা এখন তোমাদের থিঙ্কিং এর বিষয়। তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করতে, তাহলে এই কোশ্চেনটা কেউ ভুল করতে না। বেলস পলসি মানে কি, যারা অর্থটা বোঝো তাদের কাছে সহজ। বেলস পলসি হচ্ছে তোমার মুখের এক সাইড কাজ করবে না, চোখ বন্ধ করতে সমস্যা হবে, অর্থাৎ এক সাইড মুখের ফাংশনিং ডিসফাংশনিং হয়ে যাবে, বাক্য হয়ে যাবে, কথা ঠিক মতো বলতে পারবে না, এক সাইডে চোখ বন্ধ হবে না, এইটা। তাহলে আমরা এখন একটুখানি ডিপলি চিন্তা করি যে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ কি, অপটিক। ঠিক আছে, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অপটিক। এটা অপটিকের কাজ কি, আমাদের চোখ দেখাশোনা করা, ভিশন কাজ করে। থার্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অকুলোমোটর, এটা আমাদের চোখের সাইড ভিশন নড়াচড়া করতে এটা সহযোগিতা করে। ফোর্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার কি করে, এটাও আমাদের চোখ রিলেটেড। পাশাপাশি ফেসিয়াল, 7 নাম্বার হচ্ছে ফেসিয়াল। এটা হচ্ছে যখন আমরা পড়েছি বেলস পলসি মানে কি, আমাদের মুখের সমস্যা, একদিকের সাইজ সমস্যা হবে। তাহলে একদিকের সাইজটা যদি সমস্যা হয়, এই কোশ্চেনটা কি হবে, ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ যখন তোমার সমস্যায় পড়বে, তখন তো আমাদের এই বাকিগুলো হবে। And এই সমস্যার কারণ হচ্ছে এটা বুঝতে হলে কোশ্চেনটাকে তোমাকে অর্থটা বুঝতে হবে, এই কন্ডিশনটা বুঝতে হবে, এই কন্ডিশনটা কি। যদি তোমার এই কন্ডিশনটা জানা থাকে, তাহলে তুমি একটু ডিপলি চিন্তা করলেই উত্তরটা দিতে পারবে। এটা হচ্ছে এই কোশ্চেনের প্যাটার্ন। দ্য কালার কোডিং অফ নাইট্রোজেনাস অক্সাইড সিলিন্ডার, যে কোন সিলিন্ডারে নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে, এটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কালার কোডিং, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ব্লু। নাইট্রোজেনাস অক্সাইড ফ্রেঞ্চ ব্লু, অর্থাৎ তোমরা হচ্ছে যে আহ, বিভিন্ন প্রকার অক্সিজেন সিলিন্ডার হসপিটালে দেখেছো, দেখবা যে অক্সিজেন যে সিলিন্ডার, সে অক্সিজেন সিলিন্ডারের মাথায় সাদা রং করা থাকে। ঠিক আছে, এখানে যদি অক্সিজেন সিলিন্ডারের কথা উল্লেখ থাকতো, তাহলে তোমরা কি অ্যান্সার দিতে? ঠিক আছে, ঠিক আছে। অক্সিজেন সিলিন্ডার, যে এখানে নাইট্রোজেনাস আছে, এটা যদি অক্সিজেন থাকতো তখন তোমাদের কি হতো? ঠিক আছে, তখন এটা কি, যে ব্ল্যাক উইথ হোয়াইট শোল্ডার, এটা হচ্ছে অক্সিজেন। যেহেতু এখানে নাইট্রোজেনের কথা বলা হয়েছে, নাইট্রোজেনের ক্ষেত্রে ব্ল্যাক উইথ, এই যে ফ্রেঞ্চ ব্লু, ব্লুর মতো এক প্রকার সিলিন্ডার থাকে, কোনটাতে ব্লু থাকে, অথবা ব্লুটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে কালোর ওপরেই এই যে শোল্ডার, অর্থাৎ ওর মাথাতে এই ব্লু রং করা থাকে। তবে নিয়মটা হচ্ছে যে ব্লু, ওই সিলিন্ডারের কোডিং দেখে আমরা বুঝতে পারি, কারণ অক্সিজেন যে গ্যাস ভর্তি আছে, এই গ্যাস ভর্তির ভিতরে, তাহলে তো আমরা বুঝতে পারি না এটার কি গ্যাস আছে। কালো সবগুলোই যদি হয়, একই কালারের সিলিন্ডার যদি হয়, তাহলে এই যে রাসায়নিক যে গ্যাসগুলো আছে, এগুলো আমরা কিভাবে আলাদা করব? সুতরাং এই ক্ষেত্রে একটা নিয়ম আছে যে এক একটা কালারের জন্য এক একটা গ্যাস ব্যবহার করা হবে, এটা আর কি। এটা ডিপ্লোমার কোশ্চেন, এটা বিএসসির কোশ্চেন নয়। হোয়াট ইনস্ট্রাকশন শুড বি গিভেন টু দেয়ার ক্লায়েন্ট বিফোর আন্ডারগোয়িং প্যারাসিন্থেসিস, এটা হচ্ছে এমটি ব্লাডার ফর দ্য প্রসিডিওর। এখন প্যারাসিনথেসিস, এটার যদি তুমি এখন যদি বুঝতে না পারো, যারা এই অর্থটা বুঝতে পারোনি, তাহলে তারা এই সব বিষয়গুলো একটু ভুল করেছো। কারণ এই বিষয়গুলো তোমার যদি জানা থাকে, তাহলে এই বিষয়গুলো অর্থ বুঝে তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, আর যদি এই প্রসিডিওরে চলে যায়, তাহলে কি হবে, প্যারাসিনথেসিস, তোমরা কি বোঝো, অর্থটা বোঝো না বুঝো না? প্যারাসিনথেসিস মানে পেরিনিয়াল ক্যাভিটি, পেরিনিয়াল এরিয়ার যত কোনো কোনো কিছু যদি পরীক্ষা নিরীক্ষা থাকে, তাহলে কি করতে হবে, তাহলে সেটা কি, ওই এরিয়াটা বাউল এমটি করে দিতে হবে, অর্থাৎ টয়লেটের চাপ থাকলে সেটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর পরীক্ষা নিরীক্ষা হবে। এই মল মূত্র মাঝখানে তো আর পরীক্ষা নিরীক্ষা হবে না। এটা হচ্ছে ট্রামটা না জানার কারণ। ঠিক আছে, হুইচ নার্সিং ইন্টারভেনশন টেক্স প্রায়োরিটিস ফর এ পেশেন্ট হু হ্যাজ আন্ডারগোয়িং কোরেসিভ সার্জারি ফর লেসারেশন অফ দ্য ব্লাডার। কোরেসিভ সার্জারি করতে হলে, লেসারেশন অফ ব্লাডার হলে কি হয়, এটা হচ্ছে টার্নিং ফ্রিকুয়েন্টলি, তাকে বারবার একটু পজিশন, টার্নিং ফ্রিকুয়েন্টলি, এটা একটু বারবার করতে হয়। এটা কন্ডিশন, অর্থাৎ এই অপারেশনের শর্ত। এই বিষয়গুলো বেসিক জিনিস, অর্থাৎ কন্ডিশন যদি না জানা থাকে অ্যান্সার করতে পারবো না।
A client receiving magnesium sulfate therapy for সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার জন্য তাকে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হচ্ছে। দ্য নার্স মাস্ট বি অ্যালার্ট ফর হুইচ অফ দিস ফলোইং সাইন্স এক্সেসিভ ব্লাড ম্যাগনেসিয়াম লেভেল। এখন সেটা কি করবে? এখানে অনেকগুলো কন্ডিশন আছে, যেমন হচ্ছে তোমার ব্লাড প্রেশার দেখবে, তার বিলাল দেখবে, তারপর ব্র্যাডিকার্ডিয়া দেখবে। ঠিক একই রকম এটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্স, নি জার্ক রিফ্লেক্স, তার নি জার্কিং রিফ্লেক্স ঠিক আছে না, এটা খেয়াল করবে। কারণ এটার যদি সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে তার ম্যাগনেসিয়াম সালফেট ওভারডোজ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য প্রিকশন নিতে হবে। এই কন্ডিশনগুলো থাকবে। হুইচ অফ দিস ফলোইং উড বি এ ডিসঅ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং? এটা তো জানার কোশ্চেন, কিন্তু তারপরেও তোমরা ভুল করেছো। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ কি হবে? অনেকেই দিয়েছো, অনেকেই আবার ভুল করেছো। ঠিক আছে, দ্য ফাদার মে রিসেন্ট দ্য ইনফ্যান্ট ডিমান্ড অন দিস মাদার বডি। এটা তো তোমরা বুঝতে পারছো, এটা না বলি। সহজ কোশ্চেন, হুইচ অফ দিস ফলোইং উড কেস অফ ফলস পজিটিভ রেজাল্টস অন প্রেগনেন্সি টেস্ট? এন্ড ফলস পজিটিভ রেজাল্টস কি আসতে পারে? যে দ্যাট টেস্ট পারফর্ম লেস দেন 10 days আফটার অ্যান অ্যাবর্শন। এটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে আহ, আমরা ফলস টেস্ট কখন পাবো? যখন একটা প্রেগনেন্সি ছিল, তার অ্যাবর্শন হয়ে গেছে, এই 10 দিনের কম সময়ের মধ্যে আমি যদি আবার টেস্ট করি, তখন কি হবে? এটা ফলস পজিটিভ আসতে পারে। এর কারণটা কি? তখন পর্যন্ত যে অ্যাবর্শন হওয়ার 1 সপ্তাহ পরেও কিন্তু আমার শরীরে, আমরা যে প্রেগনেন্সি টেস্ট করি, প্রেগনেন্সি টেস্টে কি ধরা হয়? এইচসিজি, হিউম্যান গোনাডোট্রপিক হরমোন, যেটা আমাদের শরীরে নিঃসৃত হয়, এটা থেকে ইউরিনের সঙ্গে আমরা এটা, এই হরমোন নিঃসৃত হলে তাহলে বোঝা যাবে যে তার প্রেগনেন্সি হয়েছে। এছাড়া তার কোনো আলট্রাসোনোগ্রাম অন্যান্য পদ্ধতি আমরা দেখি, তবে ইউরিন টেস্টের ক্ষেত্রে, ব্লাড ইউরিন টেস্টে এটাই দেখা হয়। এখন যদি দেখা যাচ্ছে অ্যাবর্শন হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে, তার তো অ্যাবর্শন হলে তো সম্পূর্ণ ক্লিয়ার হয় না, এর মধ্যে আবার তুমি পরীক্ষা করছো, তাহলে ফল পজিটিভ আসতে পারে। যদিও এটা কম আসে, তবে এটার ক্ষেত্রে হয়ে থাকে আর কি। আর একটা ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন, আসলে কোশ্চেনটা অনেকেই পেরেছো, আবার অনেকে না বুঝে উত্তর দিয়েছো। ঠিক আছে, অনেকেই পাইছো হয়তো, বা অনেকেই না বুঝে উত্তর দিয়েছো, অধিকাংশ 66 নম্বর কোশ্চেন তোমরা ভুল করেছো। আর্সিং সোরেন লেগ ভেন্স ইজ প্রেগনেন্সি ওমেন ইন দ্য রিজাল্ট অফ হুইচ অফ দিস ফলোইং? তাহলে এই কথাটা হচ্ছে যে লেগ ভেইন একটা প্রেগনেন্ট মাদারের লেগ ভেইন, অর্থাৎ ভেরিকোজেস ভেইন, লেগ ভেইন ফুলে গেছে। আমরা বাংলায় যেটা, আর একটা কথায় যেটা বুঝি, সেটা হচ্ছে ভেরিকোজেস ভেইন। এখন প্রেগনেন্ট মায়ের ভেরিকোজেস ভেইন হয়েছে, তার কারণ কি হতে পারে? ঠিক আছে, তার কারণ কি হতে পারে? প্রেশার অন ব্লাড ভেসেল ফ্রম দা ইনলার্স ইউটেরাস। এখন হচ্ছে এটা অন্যান্য গ্রাভিটি ফোর্স, এগুলো কোনো কিছু কারণ হয় না, তবে এটা কারণটা হচ্ছে প্রেসার অন ব্লাড, C নাম্বার এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। তবে এটার মেকানিজম হচ্ছে যে যখন ইউটেরাসটা বড় হয়ে থাকে, তখন ইউটেরাসটা যখন আমাদের পেটের ভিতরে বৃদ্ধি হয়, তখন এটা কি করে? আমাদের পেলভিক ভেইনে আর এবং ফিমোরাল ভেইনের দিকে প্রেসার পড়ে। কারণ এই প্রেসার পড়ার কারণে কি হয়? রক্ত চলাচল বাধা হয়, এবং এর কারণে ভেরিকোসিস ভেইন হয়ে থাকে। এটা হচ্ছে মেকানিজম। মেথড অফ হেলথ এডুকেশন, এটা হচ্ছে মেথড অফ হেলথ এডুকেশন। তারপরে তোমাদের আর একটা কোশ্চেন একটা কমন পড়বে, সেটা হচ্ছে এইড অফ হেলথ এডুকেশন। এই দুইটা কোশ্চেন নিয়ে কনফিউজ থাকবে। সেটা মেথড অফ হেলথ এডুকেশনের ক্ষেত্রে একটা বলা হয়েছে পোস্টার। ঠিক আছে, মেথড অফ হেলথ এডুকেশন এটা তো পোস্টার, যেটা পোস্টারে কি একটা ছবি থাকে, এখানে কিছু লেখা থাকে, মানুষকে সহজে দেখানো যায়, এটা বলতে পারো, এটা হইতে পারে। আর যদি এই আরো যদি মেথড এইড যদি থাকে, এইড অফ হেলথ এডুকেশন, সেখানে চক বোর্ড, তারপরে চক বোর্ড হতে পারে, পোস্টার হতে পারে, দুইটাই হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটু কনফিউশনের কোশ্চেন থাকবে। এখন ভাইয়া, কাউন্সিল। 68 নাম্বার যেটা, এটা তো সবচেয়ে নেটে দেখলাম যে অ্যাওয়ারনেস দেওয়া, পোস্টার আর অ্যাওয়ারনেস এর মধ্যে অ্যাওয়ারনেসটা অ্যান্সার আসে। পোস্টার, অ্যাওয়ারনেস, কাউন্সিলিং, এটা সবগুলোই অ্যান্সার। ঠিক আছে, সবগুলোই এটার অ্যান্সার। কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে তোমার বেস্ট অ্যান্সার। এটা নিয়ে আমি গত 2 দিন ধরে বলে আসছি যে একটা কোশ্চেনের বেস্ট অ্যান্সার সবগুলো রাইট অ্যান্সার।
তার ভিতরে সবচেয়ে কাছাকাছি যে অ্যান্সার সেটা তোমাকে দিতে হবে, সবগুলো রাইট অ্যান্সার। এই সবগুলো পদ্ধতির মাধ্যমে আমরা তাকে শিক্ষা দিতে পারি, কিন্তু সবচেয়ে অ্যাভয়েলেবল মেথড যেটা, সেটা হচ্ছে পোস্টার। যেমন হচ্ছে তুমি নির্বাচনী প্রচারণার কথা যদি চিন্তা করো, নির্বাচনী প্রচারণার কথা চিন্তা করলে মানুষকে জানিয়ে দেওয়া, একটা শিক্ষা দেওয়া, বোঝানো। কোনো তথ্য প্রচার করতে হলে দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্টার মেরে দেওয়া হয়। তা অতগুলো মানুষের কাছে কি যাওয়া হয়? আবার ওই লোকটাই কিন্তু একজন জনে জনে মানুষের কাছে হাটে বাজারে যাচ্ছে। দুইটার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তবে অ্যাভয়েলেবল সবচেয়ে বেশি মাস, এখানে বলা হয়েছে মাস এডুকেশন দেওয়ার কারণে পোস্টার লাগাই রাখলে তুমি কিছু, কাউকে কিছু না বললেও সেটা বলতে পারো। এটা হচ্ছে প্রায়োরিটির ভিত্তিতে কোন কোশ্চেনটা হবে সেটার অ্যান্সার দিতে হবে। এখানে বেস্ট অ্যান্সার মানে সবগুলোই ঠিক হবে। আর দ্বিতীয় হচ্ছে ফিউশন অফ দ্য ওভাম স্পাম, এটা তো ভুল করার কথা নয়। এটা বেসিক কোশ্চেন, একটা ওভাম আর স্পাম একটি হলে কি হয়? ফার্টিলাইজেশন। কিন্তু এটা একজন এটা ভুল করে ফেলছো। মেনিস্ট্রেশন কি হয়? এটা মেনিস্ট্রেশন সাইকেল। ঠিক আছে, যে 1 মাস পর পর ওভামটা যখন রিলিজ হয়ে যায়, যখন সেটা নষ্ট হয়ে যায় তখন মেনিস্ট্রেশন হয়। ফার্টিলাইজেশন কি হয়? যে প্রতিটা টার্ম বুঝলে তুমি অ্যান্সার করা সহজ হয়ে যাবে। ওভাম এবং স্পাম একটি হলে সেটা ফার্টিলাইজেশন হয়। ওভুলেশন কি হয়? যখন যে ওভারি থেকে ডিম্বাণু রিলিজ হয় তখন সেটা ওভুলেশন হয়। ডিসমেনোরিয়া কি হয়? পেইনফুল মেনিস্ট্রেশন। যখন মেনিস্ট্রেশন ব্যথা হলে এটা ডিসমেনোরিয়া হয়। এই কারণগুলো, তোমার তো টার্মগুলো জানা আবশ্যক। বাকিগুলো অনেকেই ঠিক দিয়েছো। আর একটা কোশ্চেন, মোস্ট ইফেক্টিভ এইড টু এডুকেশন রুরাল পিপল। রুরাল পিপলকে এডুকেশন দিতে হচ্ছে, একটা পোস্টারও হতে পারে তো লেখে শেখানোর জন্য একটা পোস্টার। আর এই কোশ্চেনটা, এটা হচ্ছে বোর্ড কোশ্চেনের দুইটা অপশন এরকমটি আছে। তবে চকবোর্ড মানুষকে কি এইড, মানে এখানে একটা কথা আছে, যদি ইফেক্টিভ এইড এর কথা, এইডটা যদি না থাকতো তাহলে তুমি পোস্টার দিতে। আর ইফেক্টিভ এইড এর ক্ষেত্রে লিখে বোঝানোর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা চকবোর্ড দিবে। এটা একটু তোমরা খেয়াল করে নিও, কারণ উল্টাপাল্টা কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। ঠিক আছে, এইট বলতে কোনো কিছু একটা বোঝায়। এই কোনো কিছু একটা বোঝাইতে গেলে যদি আমরা হাতে চিন্তা করি এইট, আবার অপর দিকে চিন্তা করলে মাস এডুকেশনের চিন্তা করলে তাহলে পোস্টার হয়। সুতরাং এই কোশ্চেনটা একটা কনফিউশনিক। এখন যিনি কোশ্চেন, বোর্ড কোশ্চেন করেছে, এখন তিনি কোনটা অ্যান্সার চাইছে সেই বিষয়ে তো আমাদের ধারণা নাই, এবং কোনটা নিয়ে তিনি রাইট অ্যান্সার ধরেছে সেই বিষয়ে ধারণা নাই। তবে আমরা এরকমটি হতে পারে তাই এটা জানি। হুইচ ফলোয়িং স্টেটমেন্ট বাই দ্য পেশেন্ট উইথ ব্যাক শুড অ্যালার্ট দ্য নার্স। এখন একটা পেশেন্ট ব্যাক পেইনের কথা বলতেছে। এখন সে তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? পেরিনিয়াল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ তার পেরিনিয়াল অ্যানেস্থেসিয়া দেওয়া আছে কিনা এই বিষয়ে নার্স অ্যাওয়ার হবে। ঠিক আছে। আর অপরদিকে আরেকটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অনেকেরই কোশ্চেন আছে, এবং আমাদের বইতেও একটা 12 কেজি, 13 কেজি, 14 কেজি দেওয়া আছে। তবে এটা হচ্ছে যতগুলো এক একটা রিসার্চে এক এক রকমের অ্যান্সার। এখন তোমরা সেটা অবশ্যই সেটা দেখতে পারবে। তোমরা নিজেরাও সার্চ করলে বুঝতে পারবে, বিভিন্ন বই স্টাডি করলেও এটা দেখতে পারবে। এটা আমরা অনেকগুলো জার্নাল সার্চ করেছি, অনেকগুলো বইয়ের দেখেছি, তখন এক একজনের সঙ্গে এটা ভ্যারি করে। আর একটা ভেরি করার কারণ হচ্ছে, এটা কেন ভেরি করে সেটার মেইন কারণ হচ্ছে একজন মোটা মানুষ, অর্থাৎ এটা বিএমআই এর উপরে নির্ভর করে। একজনের বিএমআই ধরো 18, একজনের বিআইএমআই মানে কি 18, তার ওয়েট, যার হাইট ওয়েটের চাইতে তার বডির ওজন কম, থাকার কথা 50 50 কেজি, হয়ে আছে তার 40 কেজি। আবার একজনের বডি ওয়েট অনুযায়ী দেখা যাচ্ছে হওয়ার কথা 50 কেজি, সে হয়ে আছে 70 কেজি। এই ভ্যারি হওয়ার কারণটা হচ্ছে এটা, যে তার নর্মাল বিএমআই, অ্যাবনর্মাল বিএমআই, তারপরে আন্ডার বিএমআই এর নিচে যেগুলো থাকে, ওভার ওয়েট, আন্ডার ওয়েট, এই এই বিষয়ের উপর ভেরি করে এই রেজাল্টটা ভেরি হয়ে যায়। তবে অধিকাংশ গবেষণায়, অধিকাংশ মতামতে দিয়েছে, দেখো আমি কয়েকটা তোমাদেরকে এটা বিষয়টা জানার জন্য আমি রেফারেন্স গুলো দিয়েছি। ডিসি দত্তের বইয়ে কি আছে, 10 থেকে অ্যাভারেজ বলেছে, তিনি কোনো একটা নির্দিষ্ট মার্ক দেয়নি, সেটা হচ্ছে 10 থেকে 12 কেজি বৃদ্ধি হতে পারে। আবার হচ্ছে উইলসন অবস্টেট্রিক্সের ছেলে হচ্ছে 25 থেকে 35 পাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি 11 থেকে 16 কেজি। এটা 11 থেকে 16 কেজি। এখন যদি এটা তুমি অ্যাভারেজ করো তাহলে কত আসে দেখো, 16 আর 10-এ 26, 27 আসে, অর্থাৎ 13.5, 14 চলে আসে। 14 যদি থাকে কাছাকাছি, 14, এখন দেবে কোনটা? তারপর আর একটা হচ্ছে এদের ম্যারেজ টেক্সট বুক মিডওয়াইফের যে 16 এডিশনের যে বইটা আছে, 10 থেকে 12 কেজি। যার কারণে এই বিভিন্ন প্রকার কোশ্চেন থাকার কারণে, আবার অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজির এতে তোমার আবার আর একটা এখানে ওয়েট দিয়েছে 11 থেকে 16 কেজি, 25 থেকে 35 পাউন্ড। তার একটা নির্দিষ্ট কোনো মার্কিং টাই নেই।
তো মার্কিং কেন ভেরি করে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। যার কারণে এই যে 10 থেকে 12, 11 থেকে 16, যদি আমরা বেস মার্কিং চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে 11 কেজি হয়। আবার যদি আমরা অ্যাভারেজ মার্কিং চিন্তা করি 10 থেকে 12, তাহলে দেখা যাচ্ছে সেখানে 11 হয়। আবার যদি আমরা 10 থেকে 12, এটা 10, 10 আর 12, এটা 22, 2 দিয়ে ভাগ করলে 11 হয়। আমরা অ্যাভারেজ মার্কিং যদি ধরি 11 কেজি। আবার যদি এখানে বেস মার্কিং ধরি 11 থেকে 16 কেজি, 25 থেকে 35 পাউন্ড দিছে, সেখানে যদি ধরি তাহলে বেস মার্কিং ধরলে 11 কেজি হয়, ওপরে 16 কেজি হয়। অর্থাৎ যে মায়ের বিএমআই কম, এখানে আর একটা কথা আছে, যার বিএমআই কম তার ওজন বেশি বাড়ে, আর যার বিএমআই বেশি, অর্থাৎ যে মানুষের ওজন হচ্ছে তোমার 50 কেজি হওয়ার কথা কিন্তু হয়ে আছে 70 কেজি, এয়ার ওয়েট কমে, অর্থাৎ প্রেগনেন্সিতে এয়ার ওয়েট খুব বেশি বাড়ে না। কিন্তু যার আবার ওয়েট হওয়ার কথা 50 কেজি হয়ে আসে 45 কেজি, 5 কেজি কমে আসে, তার আবার ওয়েট বেশি বাড়ে। এইটা অর্থাৎ বিএমআই যদি তার কম থাকে তাহলে তার ওয়েটটা বেশি বাড়ে, আর যার বিএমআই বেশি থাকে তার ওয়েটটা প্রেগনেন্সিতে কম বাড়ে। এইটা একটা ফ্যাক্টর থাকে। তো সুতরাং তোমরা দেখলে কয়েকটা গবেষণা, এখানে কয়েকটা বইয়ের রেফারেন্স আমি তোমাদের দিয়েছি। এখন তোমরা বলো যে কোনটা এখানে রাইট অ্যান্সার হবে। ধরো আমি সি নাম্বারটা দিলাম না, ঠিক আছে? এখন তোমরা বলো যে কোনটা তুমি রাইট অ্যান্সার দিবা। এখন এখানে রাইট অ্যান্সার দেবা কোনটা? না, তাহলে তো 14 কেজি দিবি। হুম? কি দিবা বলো। এখন এই 14 কোশ্চেনটা, কেজি 14 কেজি যদি দাও তাহলে এরা যে 10 থেকে 12 দিছে সেটা কি হবে? 11 থেকে 16 দিছে, এটা কি হবে? তারপরে তোমার এখান থেকে আবার 10 থেকে 12 কেজি দিচ্ছে, এটা কি হবে? সুতরাং কিছু কিছু কোশ্চেনের অ্যাকুরেটলি কোনো সমাধান নাই। বুঝতে পারছো? কিছু কিছু 5% কোশ্চেন থাকবে ভাই, যেটার এরকম যদি হয় তাহলে তো এটা হবে, কিছু করার নাই। দেখতেছো না এখানে তো আমি তোমাদেরকে রেফারেন্স আমি দিছি কয়েকটা, এখানে 4টা বইয়ের রেফারেন্স আছে। তাহলে 4টা বইয়ের রেফারেন্সে 4 রকম রেজাল্ট আছে। এখন এখানে কোশ্চেন যদি 10 কেজি দাও, এখানে অ্যাভারেজের কাছে দেখা যায় তাও হতে পারে। যদি তুমি এখানে 11 কেজি দাও তাও হতে পারে, 14 কেজি দাও তাও হতে পারে। এখন যিনি এই কোশ্চেনটা করবেন তিনি যে মার্কটা ধরে করবেন সেটা সেই জানেন। এই জন্য তোমার 100টা কোশ্চেনের ভিতরে শুধু এই সাবজেক্টটা না, অনেকগুলো সাবজেক্টের, যেমন হচ্ছে তোমার হেলথ এডুকেশন, তারপর আরো এর আগে তোমরা একটা গ্রুপে একজন কোশ্চেন করেছো যে কনফিউশনে পড়ে গেছো ইথিক্যাল বিহেভিয়ার নিয়ে। ইথিক্যাল বিহেভিয়ারের আমি যে আমাদের বই যার কাছে আছে সে বুঝতে পারবে এখানে 7টা 8টা পয়েন্ট আছে। যেমন এক একটা কোশ্চেনের ভিতরে এক এক রকম করে পরিবর্তন করে আসছে। মানে ইথিক্যাল ব্যবহার তুমি এখানে 3টা পড়তেছো, আরেকটা কোশ্চেনে গিয়ে আবার অন্য 3টা, আরেকটা কোশ্চেনে গিয়ে অন্য 2টা, এরকমটা হচ্ছে খুব কমই কমন আছে। তো এই ধরনের কোশ্চেন নিয়ে একটু কনফিউশনে পড়ে যাই আমরা। সুতরাং তুমি তোমার মাথায় থাকবে যে 100টা কোশ্চেনের ভিতরে 5টার অ্যান্সার আমি পাবো না, ভুল। এটা চিন্তা করে যদি পড়ো তাহলে তোমার এই কনফিউশনের কোশ্চেন গুলো দূর হয়ে যাবে। তুমি পড়বে 11 কেজি 12 কেজি, তোমার কাছাকাছি যেটা মনে হবে অ্যান্সার দেবে। একটা পড়লে তোমাকে দেখাই দিলাম, অন্য অন্য বিষয়গুলো দেখাই দিলাম, তাহলে তুমি বুঝতে পারবে যে না এটা এরকমটি আছে, আমরা এরকমটি অ্যান্সার দিলে আমি এরকমটি হবে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। যে 5টা কোশ্চেন আমরা বাদ দিব, তো এইটার কোশ্চেন কারো কাছেই নাই এর সমাধান। এখন এই কোশ্চেন গুলো নিয়ে তোমাদের বিভিন্ন বইয়ের ভিতরে বিভিন্ন কনফিউশন থাকে। এক একজন এক এক রকম যে কেন বলছি স্যার, আম্বেলিকাল কর্ড কোশ্চেনটা নিয়ে একটু হ্যাঁ, আম্বেলিকাল কর্ডের এটা কোশ্চেন আলোচনা করতেছি, তবে এক একটা বইয়ে এইসব বিষয় নিয়ে একটু কনফিউশন থাকে, যার কারণে এমন সমস্যা। ঠিক আছে, এখন দেখি আম্বেলিকাল কর্ডের কোশ্চেন, যে কত ইঞ্চিতে বাঁধবো, 2টা টাই কোন ইঞ্চিতে দিব, কোথায় দিব, এই ধরনের কোশ্চেন থাকে। কত নম্বরে গেল আম্বেলিকাল কর্ড? হ্যাঁ, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে যে অর্থাৎ এটা তো আমরা আম্বেলিকাল কর্ড যখন বাঁধি তখন এই ক্ষেত্রে হয় একটা গিরা দিতে হবে 4 ফিঙ্গার অ্যাওয়ে ফ্রম দা আম্বেলিকাল কর্ড। অর্থাৎ আম্বেলিকালে নাভির গোড়ার থেকে 4 ইঞ্চি, অর্থাৎ তুমি আঙ্গুল দিবা 4 ইঞ্চি, হাতটা এটা কিন্তু আবার এই লম্বা 4 ইঞ্চি না, হাতটা সোজা করে ফেলাইলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি বলা হয়, তোমাদের 2 ইঞ্চি। অর্থাৎ স্কেলের মাপে যদি দেখি তাহলে এটা 2 ইঞ্চি আসবে, আর আঙ্গুলের মাপে হচ্ছে 4 আঙ্গুলের কথা হয়েছে 4 ফিঙ্গার।
ঠিক আছে, 4 ফিঙ্গার মিলে 2 ইঞ্চি হয়, অর্থাৎ নাভির গোড়া থেকে 2 ইঞ্চি দূরত্ব পরিমাপ করে অর্থাৎ আইডিয়া করে আমরা একটা গিটার দিব। তারপরে কি করব, যে কাট দা কর্ড বিটুইন 1 and 2 টাই, এবং তার 2 ইঞ্চি পরে আবার আরেকটা 1 ফিঙ্গার দিয়ে আরেকটা টাই দেবো। ঠিক আছে, দেন 2 ইঞ্চি পরে আর একটা গিরো দিব, দেওয়ার পরে এবং 2 নাম্বার এবং 3 নাম্বার এক অর্থ এবং দ্বিতীয় গিটের মধ্যে কেটে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। তোমরা একবার ওয়ার্ডে দেখো যে কিভাবে কট ক্লাম করতে হয় বা নাভি কট বাঁধতে হয়, এখানে ক্লাম্পের কথা নেই, বাঁধতে হয়, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় গিটের মাঝখানে আমরা কেটে দিই। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। আশা করি মোটামুটি সব কোশ্চেনই পড়া হয়ে গেছে। এখন যেহেতু তোমরা রিসার্চের কোশ্চেনগুলো একটু ভালো বেশি ভুল করেছো, দয়া করে তোমরা যে রিসার্চ এর যে বেসিক সাবজেক্ট পড়াগুলো দেওয়া আছে, রিসার্চের যে আমি কোশ্চেনগুলো দিছিলাম এগুলো একটু পড়িও। ঠিক আছে, আর যদি কারো কাছে খুব কঠিন মনে হয় তাহলে এটা বাদ দিও। খুব বেশি যদি কঠিন মনে হয় এটা বাদ দিও, কারণ রিসার্চ থেকে তোমার পরীক্ষায় 3টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, আরে 3টা কোশ্চেন না পারলে তুমি ফেল করবে না, আর ওটা পড়তে গিয়ে যদি আরগুলো প্যাঁচ লাগাই দাও, সুতরাং এই এত প্যারা নেওয়ার দরকার নাই। সামনে রিল্যাক্সে পরীক্ষা দাও, যত প্যারা নিবা তত পরীক্ষা